প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আমি সাইদুল্লাহ কাজার, সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় দিবা শাখা। আজকে তোমাদেরকে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় অনলাইন শিক্ষা কার্যক্রমের আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার অষ্টম অধ্যায়ের নাগরিকতা সম্পর্কিত প্রশ্নের আলোচনা করব। আজকের এই শ্রেণী কার্যক্রম থেকে তোমরা যা শিখতে পারবে বা আজকের পাঠ থেকে তুমি যা জানতে পারবে, নাগরিক কাকে বলে, 2 নাগরিক কত প্রকার ও কি কি, 3 নাগরিকত্ব লাভের পদ্ধতি কি কি, 4 সুনাগরিক কাকে বলে। প্রথমে আমাদের জানা দরকার নাগরিক কাকে বলে। সাধারণত আমরা জানি নগরে বসবাসকারীকেই নাগরিক বলা হয়, কিন্তু এটা ছিল একটা প্রাচীন ধারণা। বর্তমান সময়ে রাষ্ট্রর আয়তন যেমন ব্যাপক আকার ধারণ করেছে, আর আমাদের জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সংখ্যাত কারণে সব কিছুরই পরিবর্তন এসেছে। নাগরিক কাকে বলে? যারা নগরে বসবাস করে, এটা ছিল প্রাচীন গ্রীসের ধারণা, কিন্তু বর্তমানে নাগরিকত্ব সম্পর্কে ধারণাও পাল্টেছে এবং সংজ্ঞাও পাল্টে গেছে। তখন নগর ছিল একটা রাষ্ট্র, একটা নগরকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গঠিত হতো, আর নগরে যারা বসবাস করত তাদেরকে নাগরিক বলা হতো। বর্তমানে এই রাষ্ট্রের আকৃতি যেমন পরিবর্তন হয়েছে, পাশাপাশি জনগোষ্ঠী বৃদ্ধি পেয়েছে এবং নাগরিকত্ব সম্পর্কে ধারণাও দিন দিন পরিবর্তন হয়েছে। বর্তমান সময়ে রাষ্ট্রের যিনি স্থায়ী বসবাস করে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকে, রাষ্ট্র প্রদত্ত সকল সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্র প্রদত্ত সকল সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে থাকে, তাকে নাগরিক বলে। এখন কথা হলো যে নাগরিকতা কাকে বলে আমরা জানতে পারলাম। দ্বিতীয় হচ্ছে যে নাগরিকের বৈশিষ্ট্য। একটা নাগরিক তখনই সুনাগরিক বা রাষ্ট্রের নাগরিক হিসাবে বিবেচিত হবে, এবং উপরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে নাগরিকতা একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নাগরিক ছাড়া তো আর রাষ্ট্র গঠিত হয় না। সংখ্যাত কারণে আমরা উপরের আলোচিত সংখ্যা থেকে জানতে পারি যে নাগরিকের বৈশিষ্ট্য হচ্ছে 4টা। 1, আমি তোমাদেরকে একটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। নাগরিক। 2, রাষ্ট্রের প্রতি অনুগত। রাষ্ট্রের প্রতি অনুগত। তারপর হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন। দুই হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন। 3 হচ্ছে রাষ্ট্রে স্থায়ী বসবাস করা। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা। রাষ্ট্র থেকে 4 হচ্ছে রাষ্ট্র থেকে সামাজিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করা।
সুবিধা ভোগ করা। তাহলে আমরা দেখতে পেলাম যে একজন রাষ্ট্রের নাগরিক তখনই হবে যখন ওই ব্যক্তি ওই রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করবে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে, রাষ্ট্র প্রদত্ত সামাজিক এবং রাজনৈতিক অধিকার সমূহ বা সুযোগ সুবিধা ভোগ করবে। এবারে আমরা নাগরিকত্ব লাভের, তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে নাগরিকতা আসলে একজন নাগরিক তখনই ওই রাষ্ট্রের নাগরিক হবে কতগুলো বিষয় আমাদের অবশ্যই তাদের ধারণা থাকতে হবে। রাষ্ট্রের প্রতি অনুগত করা, রাষ্ট্রের স্থায়ী বসবাস করা, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, রাষ্ট্র থেকে সামাজিক এবং রাজনৈতিক সুবিধাসমূহ ভোগ করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নাগরিকতা আমরা এতক্ষণ নাগরিক সম্পর্কে ধারণা পেলাম। এখন হলো নাগরিকতা লাভের পদ্ধতি। নাগরিকতা লাভের পদ্ধতি দুই ধরনের। আমি তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা অতি সহজেই বুঝতে পারবে যে আমি একটা চিত্রের সাহায্যে দেখাচ্ছি। নাগরিকতা লাভের পদ্ধতি হচ্ছে দুইটি। একটি হচ্ছে জন্মসূত্রে নাগরিক। আমি একটি গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। একটা হচ্ছে জন্মসূত্রে, একটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মসূত্রে নাগরিক, একটা হচ্ছে অনুমোদন সূত্রে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পেলে নাগরিক দুই ধরনের, একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিক, একটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিক। এখন কথা বলতে হয় জন্মসূত্রে মানে যেখানে আমাদের জন্ম, বাবা মায়ের জন্ম যেখানে, সেই সূত্র ধরে যে নাগরিক হয় সেটা হচ্ছে জন্মসূত্রে নাগরিক। দ্বিতীয় হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিক। এই অনুমোদন সূত্রে নাগরিকটা কিন্তু একটু জটিল বিষয়। এখানে কতগুলো শর্ত সাপেক্ষে এই অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করতে হয়। আমি সে বিষয়টা তোমাদের পরে যাচ্ছি। জন্মসূত্রে নাগরিক আবার দুই ধরনের। জন্মসূত্রে নাগরিক দুই ধরনের। একটা হচ্ছে জন্মস্থান নীতি, একটি হচ্ছে জন্মস্থান নীতি, একটা হচ্ছে জন্মস্থান নীতি আর একটা হচ্ছে জন্মসূত্র নীতি। জন্মসূত্র নীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানলে জন্মসূত্রের নাগরিক। জন্মসূত্রের নাগরিক কি? জন্মসূত্রের নাগরিক হচ্ছে পিতা মাতা যে স্থানে জন্মগ্রহণ করেছে সেই স্থানের তাদের জন্মস্থান অনুযায়ী যে নাগরিকটা হয় সেটা হচ্ছে জন্মসূত্রের নাগরিক। এই জন্মসূত্রের নাগরিক আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জন্মস্থান নীতি আর একটা জন্মসূত্রের নীতি। জন্মস্থান নীতি আমি পড়ে যাচ্ছি। জন্মসূত্রের নীতিটা হচ্ছে বাবা মা, আমার জন্ম যেখানেই হোক, বাবা মার জন্ম যে দেশে সেই দেশেই আমার নাগরিকত্ব। ধরো বাংলাদেশের একজন নাগরিক, তার পাকিস্তানে তার সন্তানের জন্ম হয়েছে, তো জন্মসূত্র নীতি অনুযায়ী যেহেতু বাবা মা বাংলাদেশে জন্ম সেহেতু সে বাংলাদেশের নাগরিক। আর জন্মস্থান নীতি অনুসারে বাবা মার জন্ম বাংলাদেশে হলেও যদি তিনি ফ্রান্স অথবা অস্ট্রেলিয়া অথবা আমেরিকাতে জন্ম নেয়, সে জন্মস্থান নীতি অনুযায়ী সে ওই ফ্রান্স, জাপান অথবা আমেরিকার নাগরিক হবেন। ধরা যাক যে বাংলাদেশের বাবা মার জন্ম, কিন্তু তার সন্তানের জন্ম হয়েছে আমেরিকার কোনো জাহাজে। এখন তার সে কোন দেশের নাগরিক হবে? অবশ্যই সে এই জন্মস্থান নীতি অনুযায়ী
আমেরিকার জাহাজে জন্ম নিলে এবং আমেরিকা সীমানার মধ্যে হলে সে আমেরিকান নাগরিক হবে। তবে এখানে বলা অবশ্যই দরকার, সেক্ষেত্রে কিন্তু সে দ্বৈত নাগরিকত্ব অর্জন করতে পারে। যখন এই সন্তানটি শিশু থেকে যখন কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ হবে, তার মানে যখন তার বয়স 18 বছর হবে, তখন সে ইচ্ছা করলে সে এই দ্বৈত নাগরিকত্ব রাখতে পারেন, অথবা ওই আমেরিকার বা একটি নাগরিকত্ব রাখতে পারেন। সেটা তার বাবা মায়ের নাগরিকত্বের সাথে নাগরিকত্ব রাখতে পারেন, অথবা দুইটা দেশে তাও সে রাখতে পারবেন। যখন সে বয়সপ্রাপ্ত হবে তখন সে এটার সিদ্ধান্ত নেবে যে কোন নাগরিকত্ব সে অর্জন, কোন নাগরিকত্ব সে ধরে রাখবে। এবারে আসি অনুমোদন সূত্রে নাগরিকত্ব। অনুমোদন সূত্রে আমি আগেই বলেছি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি যে অনুমোদন সূত্রে নাগরিকত্ব অর্জন করতে হলে কতগুলো শর্ত পালন করতে হয়। এই শর্তগুলো অবশ্যই ওই দেশের রাষ্ট্র বা সরকার যদি অনুমতি দেয় তাহলে সে নাগরিকত্ব অর্জন করতে পারে। এক্ষেত্রে একজন নাগরিককে প্রথম যে কাজটি করতে হবে তাকে অবশ্যই ওই দেশে নাগরিকত্ব অর্জনের জন্য তাকে আবেদন করতে হবে। এই আবেদন করার পর যে সমস্ত শর্তগুলো সাধারণত তাকে পালন করতে হবে তার মধ্যে রয়েছে দীর্ঘদিন ওই দেশে বসবাস করা, ওই দেশের নাগরিককে বিয়ে করা, এছাড়াও ওই দেশের সম্পত্তি ক্রয় করা, ওই দেশের অনেক দিন ধরে বা অনেক বছর ধরে চাকরি করা, এছাড়াও রয়েছে যে ওই দেশের ভাষা জানা, ওই দেশের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করা, ভালো চরিত্রের অধিকারী হওয়া, উন্নততর দক্ষতা অধিকারী হলে ওই দেশের সরকার তাকে যদি অনুমতি দেয় তাহলে না ওই দেশের তিনি নাগরিক হবেন। এই নাগরিকটা সাধারণত অনুমোদন সূত্রে নাগরিক বলা হয়। তবে নাগরিকত্ব লাভের এই নাগরিকত্ব লাভ অর্জন করা কিন্তু আসলে কঠিন ব্যাপার। রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমেও এই নাগরিকত্ব অর্জন করতে পারে। তবে এখানে যে সমস্ত শর্তগুলো সে স্বীকার করে ওই দেশে নাগরিকত্ব অর্জন করে, পরবর্তী সময় যদি সেই শর্তগুলোর কোনো একটি ভঙ্গ করে বা একাধিক শর্ত ভঙ্গ করে তাহলে তার এই শর্ত সাপেক্ষে নাগরিকত্ব বাতিল করে দিতে পারে। তো যাই হোক, তোমাদের এতক্ষণ আমি আলোচনা করেছি নাগরিকতা কাকে বলে, নাগরিকতা কত প্রকার, কি কি নাগরিকতা লাভের পদ্ধতি কি কি। আমি এই পর্যায়ে নাগরিকতা লাভের পদ্ধতিটা শেষ করলাম। এখন এখানে প্রশ্নই থেকে যায় জন্মস্থান এবং জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন। এই একজন নাগরিক যখন দুটা দেশে নাগরিকত্ব অর্জন করে তাকে আমরা বলি দ্বিনাগরিকত্ব। দ্বিনাগরিকত্ব। প্রশ্ন হচ্ছে দ্বিনাগরিকত্ব কাকে বলে? তোমাদের অবশ্যই প্রশ্ন থাকতে পারে যে দ্বিনাগরিকত্ব কাকে বলে। দ্বিনাগরিকত্ব হচ্ছে একই সময় যদি কোনো নাগরিক দুই দেশের নাগরিকত্ব অর্জন করে তাহলে তাকে বলা হয় দ্বিনাগরিকত্ব। যেমন বাংলাদেশের বাবা মার বাড়ি বাংলাদেশে, কিন্তু তার সন্তান জন্ম হয়েছে আমেরিকাতে। সঙ্গত কারণে বাবা মার নাগরিকত্ব দিয়ে সে বাংলাদেশের স্বাভাবিক একজন নাগরিক। এটা হচ্ছে জন্মসূত্রে নাগরিক। তার জন্ম হয়েছে আমেরিকাতে, হয় আমেরিকার কোনো জাহাজে, আমেরিকার সীমানার মধ্যে। সঙ্গত কারণে জন্মস্থান নীতি অনুযায়ী সে ওই আমেরিকার নাগরিক। যখন একজন নাগরিক বাংলাদেশ এবং আমেরিকার নাগরিক হলেন তার মানে সে দুটি দেশের নাগরিক। এই নাগরিকত্বকেই বলা হয় দ্বিনাগরিকত্ব। যখন এই দ্বিনাগরিকত্ব অর্জন করে তখন তার মধ্যে
প্রাপ্তবয়স্ক আসার পর সে চিন্তা করবে যে আমি দ্বি নাগরিকত্ব রাখবো, না বাংলাদেশের নাগরিক থাকবো, না আমেরিকার নাগরিক থাকবো। সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সে যে কোনো একটা নাগরিকত্ব রাখতে পারেন, অথবা দুইটি দেশের নাগরিকত্ব সে রাখতে পারেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো দ্বি নাগরিকত্ব কাকে বলে, এবং এই দ্বি নাগরিকত্ব সম্পূর্ণ ওই নাগরিকের নিজস্ব ইচ্ছা যে আমি দুইটি নাগরিক থাকবো না এক দেশের নাগরিক থাকবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসি, আমরা এতক্ষণ জানলাম নাগরিক কাকে বলে, নাগরিক কত প্রকার, কি কি নাগরিকত্ব লাভের পদ্ধতি। এবার আমরা জানবো সুনাগরিক কাকে বলে। নাগরিক একটা দেশের কিন্তু সবাই নাগরিক, কিন্তু সুনাগরিক একটা দেশের সুনাগরিক এখন আমার বিষয় হচ্ছে সুনাগরিক। সুনাগরিক কাকে বলে? সুনাগরিক হচ্ছে একটা দেশের জন্য সম্পদ। সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস বলেছেন, সুনাগরিকের সংজ্ঞা তিনি বলেছেন যে সুনাগরিক হচ্ছে সেই ব্যক্তি যে আত্মসংযম, বিবেক এবং বুদ্ধি রয়েছে। লর্ড ব্রাইস বলেছেন সুনাগরিকের তিনটে বৈশিষ্ট্য। এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে তার সংজ্ঞা থেকে আমরা পেলাম, এক হচ্ছে বুদ্ধি, দুই হচ্ছে বিবেক, তিন হচ্ছে আত্মসংযম। যখন একজন নাগরিক, ধরো বাংলাদেশে 16 কোটি লোক, সবাই বাংলাদেশের নাগরিক, কিন্তু বাংলাদেশের সব নাগরিক কিন্তু সুনাগরিক নয়। তখনই একজন নাগরিক সুনাগরিক হবে যখন একজন নাগরিক তার মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে বা কর্মকাণ্ডে ফুটে উঠবে, তখন তাকে আমরা সুনাগরিক বলবো। সুনাগরিকের তিনটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম। বুদ্ধি আমাদেরকে চালিত করে, বিবেক আমাদের ভালো মন্দ বিচার করার জন্য তাড়িত করে যে কোনটা ভালো কোনটা মন্দ। আত্মসংযম, যখন সে কোনো কাজ করতে যাবে তখন সে চিন্তা করবে যে আসলে আমার এই কাজটা করা উচিত কি উচিত নয়। তো যাই হোক, একজন সুনাগরিক একটা দেশের যেমন সম্পদ, তেমনি এক সুনাগরিক তৈরি করার মতো আমাদের পরিবেশ অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে সুনাগরিকের এই বৈশিষ্ট্য আমরা অনুধাবন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক আছে কিন্তু সুনাগরিক পাওয়া ভার। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো সুন্দর করে এটাকে আরো আলোচনা করব। তোমরা সুন্দর করে এই টপিকটিকে অবশ্যই পড়বে, এবং যদি কোনো সমস্যা থাকে সেটা আমার সাথে অবশ্যই পরবর্তী ক্লাসে তোমরা যোগাযোগ করবে। এবারে আমি তোমাদের এই সেশন শেষ করতে চাচ্ছি তোমাদেরকে কিছু কাজ দিয়ে। আগামী সেশনে তোমরা বাড়ির কাজটি করবে। আমি একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটাকে তোমরা তৈরি করে নিয়ে আসবে। দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা কি কি, আগামী শ্রেণী কার্যক্রমে তোমরা আমাকে এই সম্পর্কে ধারণা দিবে। আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে। অবশ্যই এই করোনাকালীন সময়ে তোমরা তোমাদের বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।